এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো কালীনগরে দুপক্ষের মারপিটে আহত 2 নাবালক সহ 11 জন। রাস্তা নিয়ে দুপক্ষের মারপিটে আহত হলেন 11 জন, রেহাই পায়নি 10 বছরের ছাত্র। ঘটনাটি সংঘটিত হয় আজ সকালে 5 গ্রাম থানা অধীন কালীনগর 4র্থ খণ্ডে। মারপিটে এখন উত্তেজনা বিরাজ করছে এলাকায়, মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। জানা যায় কালীনগর 4র্থ খণ্ড, বকরিহর 7ম খণ্ড এবং 8ম খণ্ড 3টি গ্রামের 37 নং জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তাটি বেহাল হওয়ায় গ্রামবাসী মিলে মাটি বোরার দিতে গেলে বাধা দেন ইকবাল হোসেন ও নাজমুল হোসেন। এক সময় বাকবিতণ্ডা শুরু হলে গ্রামের লোকদের উপর দা লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় আরও কয়েকজন। সেই সময় রাস্তা দিয়ে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাচ্ছিল 10 বছর বয়সী মুমিন হাসান চৌধুরী। মুমিনকে জাতীয় সড়ক পার করে দিতে আসেন তার মা রেশমিনা বেগম চৌধুরী। মুমিন এবং তার মাকেও মারপিট করেন ইকবাল ও নজমুলরা বলে অভিযোগ করেন গ্রামবাসী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল। একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও। শতাধিক গ্রামবাসীর দাবি, তাদের চলাচলের রাস্তায় ভেজাল মুক্ত করে দিতে হবে, রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে। এদিকে মারপিটে এক পক্ষের 7 জন আহত হয়েছেন। তারা হলেন কফিজুর হক চৌধুরী, সালমান চৌধুরী, সাহেল উদ্দিন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, রেশমিনা বেগম চৌধুরী, সাকিব হোসেন চৌধুরী ও মুমিন হাসান চৌধুরী। অপর পক্ষের 4 জন আহত হয়েছেন। তারা হলেন ইকবাল হোসেন চৌধুরী, নাজমুল হোসেন চৌধুরী, আজমল হোসেন চৌধুরী, সজমুল হোসেন চৌধুরী। ইকবালদের পাল্টা অভিযোগ, তাদের উপরও হামলা করা হয়েছে। পুলিশি তদন্ত হলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। পরিস্থিতি বেগতিক দেখে পঞ্চায়েত প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সমঝোতার পথে নিয়ে আসেন। পুলিশের উপস্থিতিতেই থানায় বসে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে উভয় পক্ষ মেনে নেন। অপরদিকে নতুন সার্ভে চূড়ান্ত পর্যায়ে লঙ্কা চন্দ্রনাথপুর শিলচর প্রস্তাবিত রেল রুটের দূরত্ব 208 কিলোমিটার, কমবে সেতুর সংখ্যা, সম্ভবত থাকবে না টানেলও। লঙ্কা চন্দ্রনাথপুর শিলচর নতুন রেলপথের ফাইনাল অ্যালাইনমেন্ট সার্ভে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। লামডিং জংশন ও নিউ হাফলং এলাকা এড়িয়ে প্রস্তাবিত লঙ্কা চন্দ্রনাথপুর শিলচর বিকল্প রেল রুটের দূরত্ব হবে 208 কিলোমিটার। ইতিমধ্যে প্রস্তাবিত এই নতুন রেল প্রকল্প নির্মাণের সার্ভে প্রক্রিয়া 90% সম্পন্ন হয়ে গেছে। চূড়ান্ত রিপোর্ট জমা হওয়ার পরই রেল মন্ত্রক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2021 সালে রাইটসের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা রেল রুটের দূরত্ব হবে 208.75 কিলোমিটার। প্রস্তাবিত প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছিল 643 কোটি 81 লক্ষ টাকা। নতুন এই রুটে 134টি বড় সেতু, 239টি ছোট সেতু তৈরির প্রস্তাব করা হয়েছিল রাইটসের সার্ভে রিপোর্টে। এই প্রস্তাবে 23টি স্টেশনের উল্লেখ ছিল। আর ওই পথে সবচেয়ে বড় টানেলের দৈর্ঘ্য ধরা হয়েছিল 1.100 মিটার। বাকি টানেলগুলো সবই ছোট। পরবর্তীতে 2023 সালের মে মাসে নতুন সংস্থাকে চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত রেল রুটের সার্ভের দায়িত্ব দেওয়া হয়। এতে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। হায়দ্রাবাদ ভিত্তিক এরবি অ্যাসোসিয়েটস নামের সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন করে তারা সমীক্ষা শুরু করেছেন কাটাখাল থেকে। কাটাখাল জংশন চন্দ্রনাথপুর হয়ে লঙ্কা যাবে এই রুট। প্রস্তাবিত নতুন রেল রুটের দূরত্ব হবে 208 কিলোমিটার। এই রুটে সেতুর সংখ্যা অনেকটাই কমে যাবে স্টেশন সংখ্যা, টানেলও সম্ভবত থাকবে না। দায়িত্ব পেয়ে এই সংস্থা গত অক্টোবর থেকে সমীক্ষার কাজ শুরু করেছে। যদিও এ বিষয়ে রিপোর্ট জমা করার আগে বিস্তারিত তথ্য সংস্থার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। এদিকে ফাইনাল অ্যালাইনমেন্টে সার্ভের দায়িত্বে থাকা অফিসার সুনীল কুমার সর্দারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনিও নতুন এই রেল রুটের বিষয়ে আসার কথাই শুনিয়েছেন। তিনি বলেছেন, ফাইনাল লোকেশন সার্ভের কাজ 90% শেষ হয়ে গিয়েছে। বর্তমানে হাইড্রোগ্রাফিক সার্ভে মাত্র 2-3টি বাকি। জঙ্গল এলাকার জন্য লাইডার সার্ভে করা হচ্ছে, যা একটি সাইট বা ল্যান্ডস্কেপ সম্পর্কে তথ্য সহজে ভিজুয়াল উপায়ে সংগ্রহ করতে পারে। শুধু বাকি ডিজিপিএস সার্ভে। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক সূত্রের খবর, নতুন এই রেল প্রকল্পকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। লামডিং বদরপুর শিলচর সিঙ্গুল লাইনের চাপ কমাতে নতুন ভাবনার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেটা হলে দূরপাল্লার যাত্রী ট্রেন সহ মালগাড়িগুলো চন্দ্রনাথপুর লঙ্কা নতুন রুটে ডাইভার্ট করিয়ে স্বল্প দূরত্বের ট্রেনগুলোকে নিউ হাফলং লামডিং এর সঙ্গে সংযুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে।
অপরদিকে এয়ারপোর্ট ইস্যুতে সাংসদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলল কংগ্রেস। চুক্তি অনুযায়ী শ্রমিক স্বার্থে কোনো কাজ হয়নি বললেন বিধায়ক মিসবাহুল। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই ডলুতে উচ্ছেদ অভিযান চালিয়ে লক্ষ লক্ষ গাছের প্রাণ কেড়ে নিয়েছে আসাম সরকার। এই প্রাণহানির তাণ্ডবলীলায় নেতৃত্ব দিয়েছেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। ঘটনায় গৃহহারা হয়েছেন হাজারো শ্রমিক। তাই অনাহার অর্ধাহারে দিন গুজরান করা শ্রমিকদের কাছে মাথা নত করে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাংসদ রাজদীপ রায়কে বলল কংগ্রেস। ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা জারির পর সাংসদ রাজদীপ সহ রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তুপ দেখেছে কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, লক্ষ লক্ষ চারা গাছ উচ্ছেদ সহ আইন লঙ্ঘন করে গুরুতর অন্যায় করেছেন রাজদীপ, তার ক্ষমা চাওয়া উচিত। গ্রিনফিল্ড নিয়ে সাংসদ যেভাবে নিজের কৃতিত্ব দাবি করেছেন, এবার বেআইনি কাজ এবং অসহায় শ্রমিকদের চোখের জল ও আর্তনাদের জন্য সমস্ত দায় কাঁধে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে বলেন অভিজিৎ পাল। শিলচর ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকারকে পাশে বসিয়ে অভিজিৎ পাল একাধিক ফলায় বিদ্ধ করেন সাংসদ রাজদীপ রায় এবং সরকারকে। জেলা কংগ্রেস সভাপতি বলেন, একান্ত ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই চলমান এবং উন্নত ডলু বাগানকে ধ্বংস করতে দ্বিধাবোধ করেননি তারা। তিনি বলেন, গাছেরও প্রাণ আছে, লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নেওয়া হলো। ডলুর পাশেই হরিল এলাকায় হাজার হাজার বিঘা পরিত্যক্ত জমি থাকলেও ধ্বংস করা হয়েছে ডলুকে। কোনো প্রতিবাদ প্রতিরোধী ধূপে টিকেনি। জনতার রায়কে সম্পূর্ণ অবজ্ঞা করে অসংখ্য মানুষকে বিপাকে ফেলা হয়েছে। বর্তমানেও তাদের অবস্থা শোচনীয়। অসহায় শ্রমিকদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে সাংসদকে পরামর্শ দেন অভিজিৎ পাল। অভিজিতের অভিযোগ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে জমি হাফিসের পরিকল্পনা ছিল, এখন সুপ্রিম রায়ে বেস্তে গেল সব পরিকল্পনা। তিনি বলেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধকালীন তৎপরতায় কয়েকশো বুলডোজার লাগিয়ে রাতারাতি লক্ষ লক্ষ চারা গাছ উপড়ে ফেলা হয়েছে। আইন লঙ্ঘন করে এমনটা করা হলে সাংসদ নিজের উন্নয়নের খোঁজকে নিয়ে গ্রিনফিল্ডের কথা উল্লেখ করেছেন, যা অত্যন্ত হাস্যাস্পদ। অভিজিতের প্রশ্ন, কি উদ্দেশ্য ছিল সাংসদের? কেন অনুমতি না নিয়ে গ্রিনফিল্ড বিমানবন্দরের জমি অধিগ্রহণে তৎপর হলেন? কেন হাজারো শ্রমিককে বিপাকে ঠেলে দেওয়া হলো? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রশাসন, সরকার সহ শিলচরের সাংসদকে। তবে তাদের অভিসন্ধি বুঝতে বাকি নেই জনগণের, একথা বলেছেন অভিজিৎ পাল। তার কথায়, দীর্ঘদিন ধরেই শিলচর শহরের অবস্থা বেহাল। কোথাও বুলডোজার লাগিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে দেখা যায় না প্রশাসনকে, কিন্তু ডলুতে বেআইনি কাজ করার সময় কয়েকশো বুলডোজার কাজে লাগাতে পারল সরকার। তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই সরকার উন্নয়নকে জলাঞ্জলি দিয়ে ধ্বংসাত্মক কাজকে প্রাধান্য দিচ্ছে। জনগণ এর জবাব দেবেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ। বিধায়ক মিসবাহুল ইসলাম বলেন, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরুর সময় ওই এলাকায় যেতে দেওয়া হয়নি বিরোধী দলকে। এমনকি স্থানীয়দের সমস্যা শোনার জন্য সেখানে যেতে বারণ করে প্রশাসন। কিন্তু গোটা প্রক্রিয়ায় ১৫০০-এরও অধিক স্থায়ী শ্রমিক ও ১,০০০-এরও বেশি অস্থায়ী শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে তারা সমস্যার বেড়াজালে আবদ্ধ। শ্রমিক স্বার্থের কথা বলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী কোনো কাজ হয়নি। ফলে সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করতে গিয়ে আখেরে বিপদের মুখে ঠেলে দেওয়া হলো শ্রমিকদেরই। এই অবস্থায় বাগানকে সচল করে শ্রমিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানান বিধায়ক। কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার বলেন, শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রক্রিয়া শুরুর সময় অসামরিক বিমান পরিবহন বিভাগ জানিয়ে দিয়েছিল তাদের কাছে এ সংক্রান্ত প্রস্তাব নেই। এছাড়া পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রও ছিল না। তারপরও সম্পূর্ণ গায়ের জোর দেখিয়ে ধ্বংস করা হয়েছে একটি উন্নত বাগানকে। এতে স্পষ্টতই প্রতীয়মান বর্তমান সরকার শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী। শ্রমিকদের মজুরির ক্ষেত্রেও বৈষম্য করছে সরকার। ডলু ময়নাগড়ে নতুন করে চারা রোপণ সহ শ্রমিকদের স্বস্থানে ফিরিয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাগানকে ছন্দে ফেরাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান সূর্যকান্ত সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য। এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায় বলেন, বেআইনিভাবে গ্রিনফিল্ড বিমানবন্দর যারা নির্মাণ করতে চেয়েছিলেন তাদের মুখে কালি মেখে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান তিনি। অপরদিকে পাথারকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন পাচার, বন বিভাগের নীরব ভূমিকায় প্রশ্ন জনমনে। দুহালিয়া বন বিভাগের আওতাধীন নতুন বাজার এলাকার লঙ্গাই নদী থেকে মেশিন লাগিয়ে সরকারি রাজস্ব না দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে স্থানীয় পাথারকান্দি এলাকায় পরিবেশ প্রেমীদের মধ্যে। এছাড়া কিছু কিছু স্থান থেকে এসব বালু মিজোরাম, মেঘালয় সহ
ত্রিপুরা রাজ্যেও পাচারের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে একটি বিশাল সিন্ডিকেট পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে বলে জানা যায়। বিভাগটি ইতিমধ্যে জেলা বন বিভাগের ডিএফও চিরঞ্জীব জৈনের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন এলাকার পরিবেশ প্রেমীরা। অভিযোগ মতে গত দীর্ঘদিন ধরে নতুন বাজার, তিনোখাল, কাটাবাড়ি সহ বেশ কয়েকটি স্থানে মোটর পাম্প লাগিয়ে প্রায় প্রতিদিন 20 থেকে 25 গাড়ি বালু সংগ্রহ করে জেলা সহ বহির্জেলায় পাচার হচ্ছে। এতে সরকারি রাজস্বের খাতায় কানাকড়ি জমা না দিয়ে বালু মাফিয়াদের পকেট ভর্তি হচ্ছে, তার কোনো সন্দেহ নেই। স্থানীয় বন বিভাগের জনা কয়েক কর্মীদের সঙ্গে বালু মাফিয়াদের গোপন সমঝোতার মাধ্যমে এই সিন্ডিকেট চলছে বলে বিস্তর অভিযোগ উঠেছে। এছাড়া চালানবিহীন প্রতিদিন গাড়ি বিভিন্ন জায়গায় বালু পাচার হয়, ফলে এ নিয়ে অনেকে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। উক্ত অবৈধ বালুমহাল থেকে বন বিভাগের জনৈক এক বনকর্তা নাকি মাসে মোটা অঙ্কের প্রণামী পেয়ে থাকেন বলে একটি সূত্রের দাবি। শুধু তাই নয়, শাসক দলের নাম ভাঙিয়ে এই পাচারকাণ্ডে বেশ কজন মিলিয়ে চলছে সিন্ডিকেট। নদী থেকে পাম্প লাগিয়ে বালু তোলার কোনো অনুমতি না থাকার পরেও প্রতিদিন প্রকাশ্যে মোটর পাম্প লাগিয়ে বালু তোলা হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় বন বিভাগ। এ নিয়ে স্থানীয় পরিবেশ প্রেমীদের মধ্যে অনেক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে দুহালিয়া ফরেস্ট রেঞ্জের ইনচার্জ প্রণব কলিতাকে প্রশ্ন করলে তিনি জানান যে বিষয়টি শীঘ্রই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখে এসব অবৈধ বালু মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকার পরিবেশ প্রেমীরা বনমন্ত্রী সহ সিসিএফ, পিসিএফ, ডিএফও, এসিএফ এবং রেঞ্জ কর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।